এই সরকার গঠন হওয়ার পর আমরা দিন দিন দেখছি যে সরকারের বিরুদ্ধে সমালোচনাটা বেড়েই যাচ্ছে এবং খুব স্পর্শকাতর কিছু বিষয়ে, যেমন যারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন তাদেরকে নিয়েও খুবই কঠোর সমালোচনা করা হচ্ছে, পদত্যাগের কথা বলা হচ্ছে। এরকম যেটি পরিস্থিতি, এই সরকারের সবচেয়ে বড় শক্তিই তো এই রাজনৈতিক দলগুলো, যা আপনারা যারা এই সরকারকে সাপোর্ট দিয়ে গঠন করেছেন। এই যে দূরত্বটা সৃষ্টি হলো, এই দূরত্বটা কেন সৃষ্টি হলো আসলে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সমস্যা তৈরি হচ্ছে অথবা সংকট তৈরি হচ্ছে, বিষয়গুলোকে আমি এইভাবে দেখি না। আমি দেখি হচ্ছে যে প্রত্যেকটা গভর্নমেন্টের গভর্নেন্সের চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জটা তার সময়ের মতো করে নতুন করে হাজির হয়, তার মতো করে হাজির হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি দূরত্ব তৈরি করছে? যেমন ধরেন বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে, ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব সে নির্বাচন চাচ্ছে। এই চাওয়াটার কারণে কি তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যায্যতার প্রশ্নে কোনো দূরত্ব তৈরি হচ্ছে না? আমি সেটা বোধ করি না। বরং কিন্তু যখন ধরেন নিরাপত্তা উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে বলা হয় তাকে পদত্যাগ করার জন্য, এমনকি আমরা উপদেষ্টাদের পদত্যাগের কথাও শুনেছি, বা যখন বলা হয় যে স্পষ্ট নির্বাচনের রূপরেখা না দিলে আমরা যদি যমুনা ঘেরাও করতে হয় আমাদের সেটা হবে দুঃখজনক, এই তথ্যগুলো কি বার্তা দেয়? না, এটা খুব নর্মালি দেখি। মানে কিছু বিষয় আমরা দেখি হচ্ছে আপনার পলিটিক্যাল রেটরিক আকারে, যে এইটা করব, আন্দোলন করার ঘোষণা দিয়ে তো পরে বোধ করেছে যে করার দরকার নাই। কারণ হচ্ছে আন্দোলনটা করতে হয় তার বিরুদ্ধে যিনি প্রচ্ছন্নভাবে আপনাকে শক্তি আকারে অস্বীকার করে। হাসিনার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে কেন? কারণ হাসিনা আমাদের অস্তিত্বকে স্বীকার করে নাই। আমরা যে পলিটিক্যাল ফোর্স, আমরা যে নাগরিককে রিপ্রেজেন্ট করি, আমরা যে রাস্তায় জনগণের কথা বলি, এই বলাটাকে হাসিনা স্বীকৃতি দেয় নাই বলে কি করতে হয়েছে? তাকে আমাকে চ্যালেঞ্জ করতে হয়েছে, তার পদত্যাগ দাবি করতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই অংশীজন কাউকে অস্বীকার করে কিনা শক্তি আকারে? কাউকে করে না। সে কি বিএনপির সাথে বসে না? জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আজকে জামাতকে মিটিং করেছে তো। তাহলে আজকে যারা সরকার চালাচ্ছে তারা সরকার যেমন বসে আবার তেমন বসে না, দুটোই সত্যি। যদি আমরা অভিযোগের কথাটা সামনে আনি তাহলে আমরা এমনটা দেখি যে গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে বিএনপির সাথে আলোচনা কেন করা হয়নি সেটা নিয়ে কিন্তু তারা মন্তব্য করেছে, অভিযোগ তুলেছে। হ্যাঁ, করতে পারে, কিন্তু সরকারের আবার মানে কাউন্টার ব্যাখ্যাও আছে যে আপনার সব বিষয়ে কি আসলে সরকারের সাথে অন্যদের সাথে বসতে হবে কিনা। মানে কোন বিষয়ে আপনি বসবেন? ধরেন বজ্রপাতে 13 জন মানুষ মারা গেছে, সেটা নিয়ে কি এখন কি করণীয়, সেটা কি রাষ্ট্র বসবে? আপনি কোন জায়গায় ইনভেস্ট করবেন, কোন জায়গায় করবেন না, এটা কি রাষ্ট্র কোনো দলের সাথে বসবে? তারপর হচ্ছে সেনাপ্রধানকে বিষয়গুলোকে বজ্রপাতে মানুষ মারা যাওয়ার মতো বিষয় কিনা সেটা কি আমরা দেখবো কিনা, ভাববো কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি দেখতেই পারেন। আপনি এক্সপেকটেশনে থাকতে কোনো সমস্যা নাই যে আমার সাথে প্রত্যেকটা নিটিকিটি বিষয়ে আপনি কথা বলবেন। যেমন ধরেন আমরা বোধ করছি যে চট্টগ্রাম বন্দর নিয়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে, মানবিক করিডোর নিয়ে একটা বড় কনসার্ন তৈরি হয়েছে, এবং এই কনসার্নটা জেনুইন, দেশপ্রেমিক মানুষরাই করছে যে আমরা কি ইউক্রেনের মতো আমেরিকা এবং রাশিয়ার কোনো যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে কিনা। বার্মা একটা রিয়েলিটি আছে, চিটাগং হিল ট্র্যাক্স আছে, হিল ট্র্যাক্সকে ঘিরে আপনার ভারতের সেই কয়েক দশকের ষড়যন্ত্র আছে। এই রোহিঙ্গা ক্রাইসিসটাকে একটা আমেরিকা এবং চীনের প্রক্সি ওয়ারফিল্ড পরিণত হচ্ছে কিনা বাংলাদেশ। এইটার যদি কনসিকুয়েন্স এমনটা হয় যে আপনি আরাকান আর্মি অথবা আরসার সাথে সম্পর্ক বিল্ড করছেন, যেটা রিয়াকশানে বার্মা এসে আপনার চিটাগং পোর্ট বোম্বিং করে দিয়ে গেল, তার সে ক্যাপাসিটি আছে, কিন্তু ওটা আবার ঠেকানোর মিলিটারি ক্যাপাসিটি, এয়ারফোর্স ক্যাপাসিটি আবার আমার নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে আমার আলোচনা করবার সুযোগ আছে, আমার কনসার্ন আছে। তাহলে মানবিক করিডোরটা আপনি দেন, কিন্তু আপনি এটার কনসিকুয়েন্সটাকে জাতির কাছে পরিষ্কার করতে হবে যে হ্যাঁ, এখানে ন্যাশনাল ইন্টারেস্ট, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব আমি কীভাবে লুক আফটার করছি। ইকুয়ালি চিটাগং পোর্টের আধুনিকায়ন নিয়ে আন্তর্জাতিক মানে নেবার জন্য আপনার যে ভিশন আছে এটাকে আমরা সমর্থন করি, বাট ইকুয়ালি যেই কথাগুলো এসছে যে এটার মাধ্যমে কি আমরা ব্যাকডোর দিয়ে কোনো সুপার পাওয়ারের কাছে পোর্ট বর্গা দিচ্ছি কিনা, অথবা কোনো আমাদের শত্রু রাষ্ট্রের লোকরা এখানে ডিপি ওয়ার্ল্ডের এমপ্লয়ি হিসেবে এসে এখানে চাকরি নেবে কিনা। তো এটার এই যে মানে প্রজ অ্যান্ড কনসের যে আলোচনাটা আছে, এটা ন্যায্য আলোচনা, এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে এগুলো পরিষ্কার করা, এই কনসার্নগুলো প্রয়োজনে পলিটিক্যাল পার্টির সাথে বসা, ফ্যাক্ট তৈরি করা, এফএকিউ তৈরি করা যে এই প্রশ্নের ব্যাপারে আমাদের এই উত্তর আছে। এটা করলে যেটা হবে, দ্বিমত সমালোচনা অবশ্যই করতে হবে,
যে কোনো উপদেষ্টার সমালোচনা এবং আপনি তাকে তার পদত্যাগ চাইতে পারবেন। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এই পারভিউটা রয়ে গেছে এবং এটা থাকবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে বলা হচ্ছে যে একজন বিদেশি নাগরিককে এই দায়িত্ব কেন দেওয়া হয়েছে। একটা বিদেশি নাগরিককে কাছে সেনাবাহিনী অথবা আর্ম ফোর্সেস কেন জবাবদিহিতা করবে। প্রশ্ন হচ্ছে বিদেশি নাগরিকত্বের প্রশ্ন নিয়ে আপনি ভ্যালিডলি কোশ্চেন করতে পারেন, কিন্তু পরের সেন্টেন্সটা কিন্তু ভেরি প্রভোকেটিভ, যে সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীগুলো কেন তার কাছে রিপোর্ট করবে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি এখানে প্রভোকেশন, যেটা আপনার দেখলাম যে ইন্ডিয়ান মিডিয়াতে আসছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ব্রিফ করা হচ্ছে, সেনাবাহিনীকে ব্রিফ করা হচ্ছে এবং অ্যালাইনমেন্ট তৈরি করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাগেনস্টে, তাহলে এটা কি দেশের জন্য ভালো কাজ হচ্ছে কিনা। প্লাস হচ্ছে ডক্টর খলিলুর রহমান কি আসলে আমেরিকান নাগরিক? আমরা কি নিশ্চিত জানি? আমি যতটুকু জানি উনি আমেরিকান নাগরিক না, উনি গ্রিন কার্ড হোল্ডার। তখন প্রশ্ন হচ্ছে আপনি কিসের ভিত্তিতে এই কথাটা বললেন?